সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা যে দিনটি পার করে আসলাম মহান মে দিবস। এই মে দিবসে শ্রমিকের, কৃষকের, সকল পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে অভিবাদন জানাই। এবং আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি শ্রমিকের অধিকার এবং তাদের নিয়ে যে রাজনীতি, সেই বিষয় নিয়ে। তার শিরোনাম হলো শ্রমিক রাজনীতি, শ্রমিকের নাকি রাজনীতির গুটি। এই আলোচনায় আমার সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে দুজন অতিথি। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের, এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করার সংগঠন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব এবং বাংলাদেশ পোশাক ও বস্ত্র শিল্প শ্রমিক লীগের সভাপতি ZM কামরুল আনাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শ্রমিকের অধিকার নিশ্চিত করেছে সরকার, কেউ তাদেরকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না, মে দিবসের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে মহান মে দিবস পালিত, দিনভর রাজনৈতিক দল ও শ্রমিকদের নানা অনুষ্ঠান হয়, শ্রমিকের কল্যাণে শ্রমনীতি চায়। আগামীকাল থেকে গরম কমার সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর, রাজধানী সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহীতে হিট অ্যালার্ট থাকবে। তীব্র গরমে অনেকের ডায়রিয়া হচ্ছে, বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা চিকিৎসার বাড়তি চাপ নিতে প্রস্তুত হাসপাতালগুলো, জানিয়েছে কর্তৃপক্ষ। এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের পরামর্শে পর্যবেক্ষণ হবে। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অন্যান্য গণমাধ্যমের সংবাদই প্রায় একই রকম। প্রধান সংবাদ মে দিবস পালনের এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার বিষয় নিয়ে। আমরাও এই বিষয়টি আলোচনা করতে চাই। যেটা শিরোনাম করেছি বলছিলাম, এই শিরোনাম করার যৌক্তিক কিছু কারণ রয়েছে। কারণ শ্রমিকের রাজনীতি, শ্রমিকদের নিয়ে দেশের রাজনীতিতে বিভিন্ন সময় ব্যবহারের অভিযোগ যেমন আছে, তেমনি শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের অধিকারের নামে, কর্ম পরিবেশের নামে, মানবাধিকারের নামে আন্তর্জাতিক মহলও এটাকে ইস্যু করে। আসলে শ্রমিক রাজনীতি শ্রমিকের জন্য কতটা? অধ্যাপক ডক্টর আবু তাহের, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, বিশেষ করে মে দিবসের একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটা টাইটেল ঠিক করার জন্য। দিস ইজ ভেরি রাইট অ্যান্ড টাইমলি টপিকস ইন দ্য কন্টেক্সট অফ প্রেজেন্ট বাংলাদেশ। শ্রমিক রাজনীতি বুঝতে হলে আমাদের মে দিবসের যে প্রেক্ষাপট আপনি শুরুতেই বলছিলেন, তার একটি আমরা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটও তা জানা দরকার। শুধু বাংলাদেশের রাজনীতি না, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট আমাদের জানা দরকার। আপনি গো থ্রু দ্য আমরা লুডাইট মুভমেন্ট যদি শুরু করেন, লুডাইট মুভমেন্ট যদি ইতিহাস, অনেক আগের ইতিহাস আমরা যাই, সেখানে জায়গা যায় আমাদের শ্রমিকদের তখন শোষণ করা হচ্ছে। তখন তারা মনে করছিল মেশিন তাদেরকে শোষণ করতেছে। পরে তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে মেশিনগুলো ভেঙে ফেলে। অনেক আগেই ইউরোপে সেই ঘটনা ঘটছে। পরবর্তী তারা দেখলো না, মেশিন তাদের শত্রু না, ব্যবস্থা, একটা সিস্টেমে তাদের শত্রু। তখন তারা শুনল মেশিন তাদের জন্য অভিশাপ না, বরঞ্চ সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করা যায় তাহলে তাদের মুক্তি সম্ভব। তার এই ধারাবাহিকতায় আপনি জানেন 1864 সালে লন্ডনে ফার্স্ট ইন্টারন্যাশনাল এবং 1879 সালে প্যারিস শহরে সেকেন্ড ইন্টারন্যাশনাল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে তৃতীয় ইন্টারন্যাশনাল, যেটা বলশেভিক রিভলিউশনের পর গঠিত হয়। এবং তারই ধারাবাহিকতায় 1886 সালে মে মাসে যে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, তারই একটা সফল পরিণতি আমরা দেখতে পাই। দ্যাট মিনস এই যে শিকাগো শহরে যেই আপনাদের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, তাদের ওয়ার্কিং হাওয়ার নিয়ে, তাদের কাজের পরিবেশ নিয়ে, ন্যায্য মজুরি নিয়ে, তাদের চাকরি নিরাপত্তা নিয়ে, সেটা 1919 সালে লিগ অফ নেশন যখন প্রতিষ্ঠিত, লিগের একটা অঙ্গ সংগঠন ILO প্রতিষ্ঠিত হয়, তখন তারা সে অধিকার ফেরত পায়। এবং ILOর যে প্রথম কনভেনশন, সেটা ওয়ার্কিং হাওয়ার, অর্থাৎ 8 ঘন্টা শ্রমিকেরা কাজ করবে, 8 ঘন্টা তারা বিশ্রাম নেবে, 8 ঘন্টা তারা সামাজিক কর্মকাণ্ডে তারা ব্যয় করবে। তার এই ধারাবাহিকতায় যদি আমরা বলি, প্রথম বিশ্বযুদ্ধের পর ILO প্রতিষ্ঠিত হয় এবং তার এই ধারাবাহিকতায় আমরা পার্টিশনের 1947 সালে পার্টিশন হয় পাকিস্তান এবং
ভারত দুটি রাষ্ট্র জন্ম লাভ করে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই আমরা দেখলাম বাংলাদেশের শ্রমিক রাজনীতির যে ধারাবাহিকতা, সেটা আমাদের ওই যে জাতীয়তাবাদের রাজনীতি, প্রথমে ভাষাভিত্তিক রাজনীতি, পরে আমরা স্বায়ত্তশাসনমুখ রাজনীতি, জাতীয় রাজনীতি, সবগুলো এক পর্যায়ে গিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ একটি স্রোতে এসে দাঁড় হয়, অর্থাৎ স্বাধীনতা। আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর তাকে আমরা স্বাধীনতা সংগ্রাম অবদানিত হয়। সেই দিন থেকে আমরা মনে করি বাংলাদেশের শ্রমিক সমাজ যারা রাজনীতি করতেন তৎকালীন সময়ে ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন অথবা ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর এনিওয়ান্স, আমরা দেখছি তাদের একটা চিন্তা চেতনা শ্রমিক রাজনীতি বাদ দিতে প্রথমে আগে দেশকে স্বাধীন করতে হবে। সেই জন্য আপনি দেখবেন বঙ্গবন্ধু ডাকে শ্রমিক, তারপরে ছাত্র, তারপরে সাধারণ জনগণ, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক একটি প্ল্যাটফর্মে এসে বলছে আমরা স্বাধীনতা চাই। এবং সেখানে বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চে যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে দুটি ওয়ার্ডেই উল্লেখ করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমরা যারা শিক্ষক বা আমরা যারা গবেষণা করি, আমরা এই ওয়ার্ড দুইটিকে খুব টেকনিক্যালি দেখি। একটা হলো স্বাধীনতা, একটা হলো মুক্তি। স্বাধীনতাকে আমরা বলি পিরিয়ডিক্যাল ইস্যু, আর মুক্তিকে বলি আমরা নন পিরিয়ডিক্যাল ইস্যু। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। 30 লক্ষ শহীদের রক্তদান এবং অগ্নি মুক্তি আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু মুক্তির সংগ্রাম চলমান আছে। আজও সেই মুক্তির সংগ্রামে শ্রমিক শ্রেণী তারা রাজনীতি করে, তাদের সাংস্কৃতিক মুক্তি, তাদের অর্থনৈতিক মুক্তি, তাদের আত্মসামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজও তারা সংগ্রাম করে যাচ্ছে। এবং তার স্বাধীনোত্তর বাংলাদেশে শ্রমিক রাজনীতির ধারাবাহিকতা আপনি যদি দেখেন, প্রথমে আমাদের যে আমাদের যেকে আমি বারবার বলি, বাংলাদেশের শ্রমিক রাজনীতি ইট ইজ এ বাই প্রোডাক্ট অফ পলিটিসাইজেশনস। রাজনীতি যত দ্বিধাবিভক্ত হয়েছে, শ্রমিক রাজনীতি তত দ্বিধাবিভক্ত হয়েছে। শ্রমিক লীগ থেকে জাতীয় শ্রমিক জোট, জাতীয় শ্রমিক জোট থেকে আরেকটা ফ্রন্ট, এইভাবে প্রত্যেকটা শ্রমিক সংগঠন পরবর্তীতে 1982 সালে এসে বা 83 সালে আমাদের সব শ্রমিক সংঘ উপলব্ধি হলো 5 দফার ভিত্তিতে তারা ঐক্যজোট একটা করেন, আপনারা জানেন, যেটা এসকপ বলা হয়। এরা আমার সেই ভালো জানবেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তাদের 5 দফা দাবি ছিল। সেই দাবির মধ্যে তারা শ্রমিকরা আছে, তারা বলছিলেন শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদা, শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রমিকের চাকরির নিরাপত্তা, এই ধরনের 5 দফার মধ্যে অনেকগুলো সাব পয়েন্ট ছিল। আমি দেখেছি কাজের পরিবেশ, সব কিছু ছিল। কিন্তু আজও আমরা দেখতেছি সেগুলো নিয়ে তাদের সংগ্রাম করতে হচ্ছে। স্বাধীনতার 53 বছর পরও আমাদের সেই সংগ্রাম আমরা এখনও চলমান চলছে। আমি আসবো অধ্যাপক তাহের আপনার কাছে আবার। আমি কামরুল আনাম আপনার কাছে আসতে চাই। আপনি শ্রমিক রাজনীতি করেছেন, এখন শ্রমিকদের স্বার্থে রাজনীতি করেন, শ্রমিকদের জন্য রাজনীতি করেন। এই যে অধ্যাপক আবু তাহের একটা ইতিহাস এবং একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন যে রাজনীতির বিভাজন শ্রমিকদের বিভাজিত করেছে। শ্রমিকদের এতে শ্রমিক রাজনীতিটা, শ্রমিক অধিকারের যে রাজনীতি, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এক। দুই হলো যে এই দীর্ঘ সময়ে অর্জনগুলো কি, শ্রমিকদের অধিকার যে প্রতিষ্ঠার জন্য এত দীর্ঘ সংগ্রাম, সেই অধিকারগুলো কতটা অর্জিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি আজকের এই মে দিবস 12টার পরে যদিও শেষ হয়, বাট আমরা সারাদিন মে দিবসের কর্মসূচিতেই ছিলাম। আমি এখানে বসেও আপনাদের যে খবর, সেখানে আমাদের একটা র্যালি ছিল, দেখলাম আমি। তো সারাদিন আমরা মে ডে পালন করেছি এবং এটার একটা ইতিহাস আমাদের বিসি স্যার উনি বলেছেন প্রেক্ষাপটটা। তারপরও আমি একটু বলতে চাই এভাবে যে 1886 সালে শিকাগো মার্কেটে যে শ্রমিকেরা আত্মহুতি দিয়েছে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, সেই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং বাংলাদেশে যে সকল শ্রমিক স্বাধীনতা সংগ্রাম এবং তারও আগে এবং পরবর্তীতে অদ্যাবধি প্রতিনিয়ত যেসব শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দিয়েছে, তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি একটু পিছন থেকে বলতে চাই যে ভাইয়ের কথা ধরেই, সেটা হলো এরকম যে আমাদের দেশে শ্রমিক সংগঠনগুলো একসময় এসে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো এরশাদ আমলে, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ হয়েছে। কিন্তু তার আগে আপনারা জানেন, আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে
ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করেছেন। আইএলও কনভেনশন একসাথেই প্রায় 29টা কনভেনশন রেটিফাই করেছেন। এমনকি মেয়েদের ছুটি বঙ্গবন্ধুই প্রথম বাংলাদেশে ঘোষণা করেছেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য বা শ্রমিক শ্রেণীর কল্যাণ এবং মঙ্গলের জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তখন সদ্য স্বাধীন বাংলাদেশের সকল বৃহৎ কলকারখানাগুলো তিনি জাতীয়করণ করেছিলেন। শ্রমিকদের কল্যাণে প্রত্যেকটা শিল্প অঞ্চলে একটা করে হাসপাতাল গড়ে তুলেছেন তিনি এবং ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুল গড়ে তুলেছেন তিনি। শ্রমিকদেরকে রেশনিং প্রথা চালু করেছিলেন এবং কসকর, আপনাদের মনে আছে কিনা জানি না, কসকরের মাধ্যমে ন্যায্য মূল্যে জিনিসপত্র প্রদানের ব্যবস্থা করেছিলেন। মুনাফার 2.5%, যে শ্রমিকেরা শুধু মাথার ঘাম ফাঁয়ে ফেলে প্রোডাকশন দিবে আর এর বেনিফিট এটা শুধু মালিকেরাই পাবে সেটা নয়, শ্রমিকদেরকে এই জন্য মুনাফার 2.5% সেটাও তিনি ঘোষণা করেছিলেন। এইভাবে নানান কিছু শ্রমিকের অধিকারের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বঙ্গবন্ধু নিবেদিত হয়ে এসব কর্মসূচি বা এসব সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করেছিলেন। কিন্তু আমরা পরে কি দেখলাম, আমরা জিয়াউর রহমান সাহেবের আমলে দেখলাম যে ঐক্যটা শ্রমিকদের ভিতরে গড়ে উঠেছিল সে স্বাধীনতার আগ থেকে, তখনও কিন্তু স্বাধীনতা সংগ্রামে বলেন 66-তে মনু মিয়া জীবন দিয়েছিল, সেগুলো ছিল একটা ধারাবাহিক ইতিহাস, শ্রমিকদের একটা ধারাবাহিক ইতিহাস আছে। কিন্তু আপনার জিয়াউর রহমান এই যে আজকে শ্রমিকদের আমাদের এই যে ক্ষতি হলো, যে ক্ষতিটা শুরু করেছে কিন্তু জিয়াউর রহমান। কীভাবে? আজকে যে আমরা বলি বহুধা বিভক্ত ট্রেড ইউনিয়ন, মাল্টিপ্লিসিটি অফ ট্রেড ইউনিয়ন, এই মাল্টিপ্লিসিটি অফ ট্রেড ইউনিয়নের মূল হোতা হলেন জিয়াউর রহমান। তিনিই বলেছিলেন প্রথমে যে প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে লেবার উইং থাকতে হবে। এই যে একটা ঘোষণা, এই ঘোষণার মধ্য দিয়েই সকল রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন গঠন করা শুরু করলো, যার কারণে ট্রেড ইউনিয়নদের ভিতরে এই যে পলিটিক্যালাইজ বা পলিটিক্যাল সাইজ যেটাই বলেন সেই দিকেই ধাবিত হলো। এখন তখন রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই একটা করে, এই আমার বিষয়বস্তুটাও সেটাই, তাতে কি শ্রমিকের রাজনীতি কি শ্রমিকের থাকলো, হ্যাঁ, আপনি নাকি রাজনীতির গুটি হলো শ্রমিক? আপনি বলছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো ইট ইজ কন্টিনিউইং, এখনো এই ক্ষতিগ্রস্ত অবস্থায় চলছে। এবং এই চলার কারণে আমাদের যে অর্জন হওয়ার কথা ছিল সেই অর্জন এখন পর্যন্ত সেভাবে হয় নাই। হ্যাঁ, মাঝে মাঝে কিছু হয়েছে, মাঝে মাঝে কিছু হয়, সেটা তো আপনিও জানেন, আমরাও জানি। যেমন এমন এক সময় আমাদের মজুরি ছিল মাত্র 1662 টাকা, 1662 টাকা। পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে সেটাকে 3000 টাকা করলেন, তারপর 5000 টাকা করলেন, তারপরে 8000 করলেন, তারপরে 12,000, এখন 500 করলেন। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তো ছিল না এর আগে। আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে এই ধারাবাহিকতা তো ছিল না। তারপরও নেত্রী শ্রমিকদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আপনি জানেন, কল্যাণ ফান্ড গঠন করেছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এগুলো আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে শ্রমিকদের যে সত্যিকারের যে অধিকার এখনও ট্রেড ইউনিয়ন আমরা করতে পারি না, করতে গেলেই নানান নতুন যে আইন হয়েছে সেটি এবং সংশোধন করে আরও একটু যুগোপযোগী করা হচ্ছে, সেখানে তো ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয়েছে এবং আগের চেয়ে আরও কমিয়ে অন্তত 15% শ্রমিকের সমর্থন থাকলেই যে কোনো কারখানায় তাহলে ট্রেড ইউনিয়ন করতে পারবে, যে আইএলও যেটা চাচ্ছিল। না, আইএলও এটা চাচ্ছিল না, আইএলও আরও কম চাচ্ছিল। কিন্তু আমাদের সরকার এখন এই 15%-এ রাজি হয়েছেন। এটা এখনও আইন হয় নাই, বাট আইনে পরিণত হবে আগামী, এই যে কালকে থেকে মনে হয় সংসদ বসবে, এই সংসদে হয়তো বা এরপর সংসদে পরের অধিবেশনে উঠবে, আইনমন্ত্রী বলেছেন, এটা আইনমন্ত্রী বলেছেন এটা উঠবে এবং 15% হবে। তো এই 15% এটাও একটা কঠিন কাজ। এখন কিন্তু 500-700 শ্রমিক নাই ফ্যাক্টরিতে, এখন সেই সংখ্যা তো মানে প্রস্তাবিত যে সংশোধনী আসছে সেখানে কিন্তু কারখানায় কত শ্রমিক আছে সেই সংখ্যার বারটা তুলে দেওয়া হয়েছে। সুতরাং যা আছে যদি 100 জনও থাকে, 100 জনের 15%, 15 জন রাজি থাকলেও এখন তো শ্রমিক ফ্যাক্টরিতে কারখানায় অনেক বেশি। এখন
10,000, 15,000, 20,000 পর্যন্ত আছে, তাহলে তার 15% হলেও তো কয়েক হাজার হচ্ছে। সেটাও কঠিন কাজ, সেটা যে একেবারে সহজ কাজ তা না। এই সকলের সমর্থন, সকলের ফর্ম 55 ফিল আপ করে তারপরেই তো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে, অনলাইন আবেদন করতে হয়, আবার নানান ফর্মালিটিস অনেক কিছু আছে এখনও। মানে আমি মনে করি হিউজ ফর্মালিটিস অবজার্ভ করতে হয়, তারপরে যে একটা রেজিস্ট্রেশন পাওয়া, এটা এখনও একটা কঠিন কাজ। জি, ধন্যবাদ। আমি আসবো আবার কামরুল আনাম আপনার কাছে। আমি অধ্যাপক তাহের আপনার কাছে আবার আসছি। যেই কথাটি আলোচনা হচ্ছিল, আপনি ইতিহাস প্রেক্ষাপট বলেছেন এবং রাজনীতির বিভাজন, শ্রমিক রাজনীতিকেও, শ্রমিকদেরকেও বিভাজিত করেছে এবং শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের অধিকার নিয়ে এখনও আন্দোলন করতে হচ্ছে। এই যে দলীয় রাজনীতি, শ্রমিকদেরকে দলীয় রাজনীতিতে ব্যবহার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার নামে এই দলীয় রাজনীতিটা কখন থেকে এলো এবং এই দলীয় রাজনীতির কবল থেকে শ্রমিক রাজনীতি কি মুক্ত হবে? ধন্যবাদ। আসলে আমাদের পলিটিক্যাল পার্টি রুলস 1976 আপনি যদি একটু যান, সেখানে আমাদের জিয়াউর রহমান সাহেব বলছিলেন, যদি কোনো রাজনীতি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে হয় তার কি থাকতে হবে, শ্রমিক সংগঠন, অ্যাফিলিয়েটেড শ্রমিক সংগঠন থাকতে হবে, ছাত্র সংগঠন থাকতে হবে, যুব সংগঠন থাকতে হবে, তারপর দিস অর্গানাইজেশন শুড বি রিকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল লেভেলস। আসলে এই পলিটিক্যাল পার্টি রুলসটা যদি 1976টা আপনি একটু পড়ে দেখেন, তাহলে আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। এই যে মাল্টিপ্লিসিটি, এর পরবর্তীতে বাই প্রোডাক্ট অফ পলিটিসাইজেশন, আমি শুরুতেই যেটা বললাম সেটা এখনও কিন্তু চলমান আছে। আমি যদি ফর এক্সাম্পল জাতীয় শ্রমিক জোট একটা সংগঠন আমি দেখেছি, এটা যখনই তাদের মাদার সংগঠনটা দ্বিতীয়ব্যক্ত হয়, সাথে সাথে দ্বিতীয়ব্যক্ত হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। তারপরে এটা আবার 4-5-6টা হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ দ্যাট মিনস আমি যেটা বলছি, এটা শুরুতেই বলছি বাই প্রোডাক্ট অফ পলিটিসাইজেশন। এই জিনিসটা যতদিন পর্যন্ত থাকবে তাহলে শ্রমিকরা ততদিন পর্যন্ত তাদের সঠিক যে আন্দোলন, যেই উদ্দেশ্যে 1886 সালে শ্রমিক নেতাগুলো আত্মাহুতি দিয়েছিল, শ্রমিকদের অধিকার, তাদের মর্যাদা, ন্যায্য মজুরি, কার্য পরিবেশ, সেটা প্রতিষ্ঠিত হওয়া আমার সম্ভব নয়। সেই জন্য শ্রমিক সংগঠনকে বুঝতে হবে, যারা তাদেরকে অবশ্যই দলীয় রাজনীতি করুক, তো দলীয় রাজনীতির লেজুর ভিত্তিটা একটু পরিহার করে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমরা যারা শিক্ষক, আমি যখন ট্রেড ইউনিয়ন ক্লাস নিয়ে আমরা বলি, ট্রেড ইউনিয়ন ইজ অ্যান অর্গানাইজেশনস অফ ওয়ার্কার্স টু প্রমোট দেয়ার ইন্টারেস্ট, টু প্রটেক্ট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড টু প্রটেস্ট এনি সোর্স অফ অ্যাক্টিভিটিস এনক্রোচমেন্ট বাই এমপ্লয়ার। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের স্বার্থের উন্নয়ন সাধন, এবং মালিক যদি কোনো বেআইনি কাজ করে, আইন বিরোধী, সরকার যেটা আইন আছে তার বিরুদ্ধে যদি কোনো এনক্রোচমেন্ট করে, তার প্রতিবাদ করার একটা সুযোগ থাকতে হবে। কিন্তু বাংলাদেশের শ্রমিক রাজনীতির ক্ষেত্রে যে অপরচুনিজম আমরা দেখেছি, অথবা তাদের মধ্যে যে নেগোসিয়েশন অ্যাপ্রোচ আমরা দেখেছি, অনেক সময় সেটা সম্ভব হয়নি। সেই যদি সম্ভব হতো, কিন্তু আমরা 1886 সালের ঘটনা, আপনারা যদি একটু ইতিহাসটা, আমি আবারও নিয়ে যাচ্ছি 1886 সালে, কেন নিচ্ছে না, সেই দিনে যে শিকাগো মার্কেটে যে মার্কেট দুর্ভাগ্যজনক ঘটনা, সেখানে আপনারা জানেন 7 জন শ্রমিক অ্যারেস্ট হয়েছিল, শ্রমিক নেতা। তাদের নামগুলো আপনার ইতিহাসে আছে, অগাস্টাস স্পাইস, তারপরে জর্জ অ্যাঞ্জেলস, অ্যাডলফ ফিশার, সবাই জানে। কিন্তু একজনকে ধরা পড়ে নেই, কিন্তু আলবার্ট পার্সন্স, উনি ধরা পড়ে নেই। উনি এসে ধরা দিল, বলল, আদালতে এসে বলল, আমার নিরপরাধ যারা কমরেড, তারা যদি অন্যায় না কাজ করে শাস্তি পায়, তাহলে আমাকেও তো তার ভাগিদার হতে হবে। পরবর্তীতে বিশ্ব জনমতকে উপেক্ষা করে সেটা রায় হলো, আপনারা জানেন, আমেরিকান সুপ্রিম কোর্ট রায় দিল, রিভিউ করা হলো, রিভিউতে 7 জনকে, 2 জনকে যাবজ্জীবন না 5 জনকে আপনারা দেখবেন জেল দেওয়া হলো। এবং সেখানে একটা জিনিস আমার মনে হয় আপনারা লক্ষ্য রাখবেন, ইতিহাস আমি এই জন্যই বলছি, যারা এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠানের ত্যাগ স্বীকার করলো, তার মধ্যে 2 জন নেতা, আমার কাছে এখনও তার 2 জন নেতার বক্তব্য ইংলিশ ড্রাফটিংটা আমার আছে, একজন হচ্ছে অগাস্টাস স্পাইস আর আলবার্ট পার্সন্স। না, সেই ইতিহাস থেকে আমরা কি শিখলাম এবং আমাদের শ্রমিক রাজনীতি কি শিখলো? আমি সেইটাই বলছি, সেই রাজনীতিকে একটু শিখলে, ওই 2টা সিটি যদি তারা একটু পড়তো, ভালো করে উপলব্ধি করতো, তাহলে আমাদের তো মাল্টিপ্লিসিটি অফ ট্রেড ইউনিয়ন হওয়ার কথা ছিল না। আমাদের ট্রেড ইউনিয়ন ফ্রি ফ্রম পার্টি পলিটিক্স থাকতে হবে। ট্রেড ইউনিয়ন একের বা 1 থাকতে পারে, বাট ইট শুড বি দ্যাট ইজ করে নট লেজুর ভিত্তি, তারা করবে না, তারা তাদের অবশ্যই দলীয় রাজনীতি করবে। শ্রমিকদের, ওয়ার্কারদের স্বার্থের প্রমোশন যেটা দরকার, তাদের ন্যায্য মজুরি নিয়ে কথা বলবে, তাদের জব সিকিউরিটি নিয়ে কথা বলবে, খাদ্য পরিবেশ নিয়ে কথা বলবে, এবং দলীয় রাজনীতির ক্ষেত্রে তারা এটা হবে না। কিন্তু আমি যদি ইফ ইউ লুক আফটার অল দিস, দ্য সিবিএম নন সিবিএ ইউনিয়ন,
আপনি যে ইতিহাসগুলো দেখেন কী কী ঘটনা ঘটে গেছে, তিতাস ইনসিডেন্ট অথবা নারায়ণগঞ্জের আপনি যদি তাজুল ইনসিডেন্টের কথা মনে করেন, অবশ্যই আপনি সব কিছু জানেন, আদমজি তাজুলের ঘটনা, তাজুল ভাইয়ের ঘটনা, তারপর আমাদের গাজীপুরে যে ঘটনাগুলো ঘটছে, তারপরে আমাদের তিতাস গ্যাস যেটা আমাদের বর্তমান আমি নামটা বলে গেছি, সেখানে যা ঘটনা ঘটছে এগুলো হচ্ছে দলীয় রাজনীতির একটি ডাইমেনশন নেগেটিভ দিকগুলো। এবং সেখানে শ্রমিকেরা তাদের শ্রমিক রাজনীতির চেয়ে তারা রাজনীতির গুটি হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে বলে আমার মনে হয়। জি, অনেক এটা আমার ধন্যবাদ। কাছে এটা সেই জন্য আপনাকে বললাম। আরেকটি বিষয় না, আমরা আসবো আবার আপনার কাছে অধ্যাপক তাহের। আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আপনাদের দুজনের কাছে আসবো, শুনবো। প্রিয় দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম শ্রমিক রাজনীতি, শ্রমিকের নাকি রাজনীতির গুটি, এ বিষয়ে আলোচনা করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব ZM কামরুল আনাম। জনাব কামরুল আনাম, আপনার কাছে আসছি যে আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম শ্রমিক রাজনীতিতে দলীয় রাজনীতির নেতিবাচক দিকগুলো, কিন্তু এই শ্রমিকদের নিয়ে একটা আন্তর্জাতিক তৎপরতা আমরা দেখি। বিশেষ করে আমাদের শ্রমিকের অধিকার, শ্রমিকের কর্মপরিবেশ, মানবাধিকার ইত্যাদি নামে পশ্চিমা দেশগুলো অতি তৎপর থাকে। এবং এইবারের মে দিবসেও গতকালকেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকরা ভয় এবং নিপীড়নের পরিবেশের মধ্যে আছে এবং শিল্প মালিকরা তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অনেক সময় দায় মুক্তি পান। এটা হলো একদম সর্বসাম্প্রতিক। কিন্তু এর আগেও শ্রমিকের অধিকার, মানবাধিকার নিয়ে অনেক কথা বলেছে আমেরিকা, তাদের পশ্চিমা অন্যান্য দেশগুলো। এটা আমাদের দলীয় রাজনীতির নেতিবাচক প্রভাব। এইটা কোন রাজনীতি? এটা কি আমাদের শ্রমিকদের স্বার্থকে রক্ষা করছে, নাকি শ্রমিকদের স্বার্থের নামে অন্য কোনো রাজনীতি এখানে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তাহের ভাইও বলেছে যে রাজনীতির গুটি, এই গুটিটা দেশীয়ভাবেও আছে, জাতীয়ভাবেও আছে, আন্তর্জাতিকভাবেও আছে। আন্তর্জাতিকভাবে যে নাই তা না, আন্তর্জাতিকভাবেও আছে। ঠিক এবার আমরা নির্বাচনের আগে কি দেখলাম, মজুরি আন্দোলনে আমরা কি দেখলাম, আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। মজুরি আন্দোলনে শ্রমিকেরা মজুরির জন্য রাস্তায় নামবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, কোনো অসুবিধা নাই, কোনো দ্বিমত নাই, করতেই পারে। কিন্তু দেখা গেল সেখানে রাজনৈতিক দলেরা ভর করে ফেললো শ্রমিকদের উপর। শেষ পর্যন্ত কী হলো, আমাদের 4-5 জন শ্রমিক মারা গেল এবং পরবর্তীতে মজুরি তো হলোই, কিন্তু এই যে একটা ক্যাজুয়ালিটিস, এটা আমি মনে করি এটা কোনোভাবেই কাম্য ছিল না। এবং এই যে শ্রমিকদের উপর রাজনৈতিক কিছু দল ভর করা এবং তাদেরকে ব্যবহারের চেষ্টা করা, এটা আমি মনে করি সঠিক না। ঠিক একইভাবে আমরা দেখি যে আমাদের দেশে এই মানবাধিকারের নামে বলেন, আমাদের ট্রেড ইউনিয়ন অধিকারের নামে বলেন, পশ্চিমা বলেন, আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, বা আরও যারা আছে তারা বলেন, তারা সময়ে সময়ে কোনো না কোনোভাবে কিছু এজেন্ডা সৃষ্টি করেন। আমি যদি একটু পিছনে যাই, আপনি দেখবেন আমাদের আশুলিয়া সাভারে আমিনুল করে এক শ্রমিক নেতা মারা গেছিল। সেটাকে ইস্যু করে আমাদের দেশে অনেক কিছু করলো, অনেক কিছু, অনেক মানে প্রেসারে ফেললো সরকারকে নানানভাবে। কারা প্রেসারে ফেললো সরকার? এরা আছে, পশ্চিমারা আছে, ইউরোপ আছে, এরাই সাধারণত এইসব করে। দ্বিতীয়ত আপনি দেখেন এইবার এই মজুরি আন্দোলনের আগে দিয়ে আমাদের শহীদুল মারা গেল। সে কিন্তু মজুরি আন্দোলনে মারা যায় না, সে মারা গেছে একটা ফ্যাক্টরির নেগোসিয়েশনে। সেখানে আমাদের আরেক শ্রমিক নেতারা বা শ্রমিকেরা নিজেরা মারামারিতে সে মারা গেছে। সেটাকেও চেষ্টা করা হয়েছে নানানভাবে যে সেটা কতটুকু কি করা যায়, সেভাবেও একটু আপনারা দেখছেন এগুলো করা হয়েছে। এখন যখনই আমরা দেখি যে কোনো না কোনো সময়ে
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে। আইএলও কনভেনশন 87/98 বাংলাদেশ রেটিফাই করেছে, সেই অনুযায়ী ট্রেড ইউনিয়ন কার্যক্রম চলবে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকেরা ইউনিয়ন করবে, কালেকটিভ বার্গেনিং করবে, এই জায়গায় কোনো দ্বিমত নাই। এবং এই জায়গায় মালিকদেরও সদিচ্ছা থাকতে হবে। আমাদের দেশে কিছু মালিক, সব মালিক না, কিছু মালিক এখনও তাদের মাইন্ডসেট পরিবর্তন হয় নাই। সরকার যতই বলুক বা অন্য যারা যতই প্রেশার দেখ, তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়, যার কারণে একজন দুইজনের কারণে পুরা সেক্টরেরই একটা বদনাম হয়। ধর গার্মেন্টস সেক্টরে 5% হয়তো খারাপ হতে পারে, এই 5%-এর কারণে পুরা সেক্টরটাই বদনাম হয়ে যায়। তখনই এইভাবেই নানানভাবে আমাদের এই শ্রমিকেরা বা শ্রমিক রাজনীতি যে একটা প্রপার ওয়েতে যে চলবে, সেই জায়গায় নানানভাবে তখন নানান দিকে তখন মোড় নেয় এবং এদেরকে কোনো না কোনোভাবে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যায়। এই প্রভাবিত হওয়ার কারণে আপনাকে একটা কথা আমি মনে করাই দিতে চাইছি, জিএসপি সুবিধাটা বাংলাদেশ থেকে কাটেল করলো আমেরিকা, এই ট্রেড ইউনিয়ন রাইটস বা এটা সেটা নানান কথা বলে। এখনও আপনি দেখেন প্রতিনিয়তই শর্ত দিয়ে চলছে। আজকে যদি একটা শর্ত আপনি পূরণ করেন, কালকে আরেকটা শর্ত দিবে, তারপরে আরেকটা শর্ত দিবে। এগুলো হলো পলিটিক্যাল ডিসিশন। এগুলো আসলে ব্যবহার করা হচ্ছে ট্রেড ইউনিয়নকে। আমি মনে করি দিজ আর নট ট্রেড ইউনিয়ন পারস্পেক্টিভ থেকে এইসব বিষয়গুলোকে বিবেচনা করা হচ্ছে যেভাবে বা বলা হচ্ছে, ঘটনাটা এইভাবে না, ইটস এ পলিটিক্যাল ম্যাটার এবং পলিটিক্যাল ডিসিশন দরকার তাদের স্বার্থের রাজনীতি, তাদের সাথে এটা পলিটিক্যাল ডিসিশন। আপনি জিএসপি দিবে কি দিবে না, এটা তো পলিটিক্যাল ডিসিশন দরকার, কিন্তু সেটাকে এমনভাবে ট্যাগ করা হয় যে কি ওয়ার্ক আমাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন হ্যাম্পার হচ্ছে, আমরা জিএসপি দেব না, ওইটা হ্যাম্পার হচ্ছে, আমরা দেব না। তার মানে কি এটাকে ট্রেড ইউনিয়নের সাথে বা শ্রমিক রাজনীতির সাথে এটাকে সম্পৃক্ত করা হচ্ছে। সুতরাং আমি মনে করি জিএসপি দিবে কি দিবে না কোনো একটা সরকার, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটা পলিটিক্যাল ডিসিশন দরকার, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তের ব্যাপার। এটা ট্রেড ইউনিয়নের সাথে শ্রমিক রাজনীতির সাথে এটাকে ট্র্যাক করা কোনোভাবেই সমীচীন না। কিন্তু ওসিতেও হয়ে আসছে, এখনো চলছে। কবে যে এগুলো শেষ হবে এটা আমরা জানি না। অধ্যাপক তাহের, এই যে শ্রমিক ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে আমাদের মনে হয় যিনি আলোচক ভালো কথাই বলছেন, উনি অনেক উদাহরণ টেনেছেন, কিন্তু আসলে আমাদের আইএলওর যে কনভেনশনগুলো আপনারা যদি লুক আপ করেন, অনেকগুলো কনভেনশন আইএলও অ্যাপ্রুভ করছে। তার মধ্যে আমাদের সরকারও কিন্তু প্রায় অনেকগুলো রেটিফিকেশন করছে টাইম টু টাইম। বঙ্গবন্ধু সবচেয়ে বেশি রেটিফিকেশন করছেন, পরবর্তীতেও বিভিন্ন সরকার টাইম টু টাইম যেগুলোর প্রয়োজন। সবচেয়ে ইন্টারেস্টিং ফাইন্যান্সে কোর ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড আছে, যেগুলো মেনে চলতে হবে সদস্য রাষ্ট্রভুক্তকে। সেখানে ইউনিয়ন রাইটসের কথা বলছে, চাইল্ড লেবারের কথা বলা হচ্ছে, ফোর্স লেবারের কথা বলছে, ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, আজকে যে রাষ্ট্ররা মানবাধিকার কথা বলে, সেই রাষ্ট্র সেগুলো ফলো করে কি? আমার সুযোগ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার, ফুলব্রাইট স্কলার হিসেবে। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে গিয়েছিলাম, স্যান অ্যান্টোনিও একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, টেক্সাস ইজ ভেরি ফেমাস। সেখানে কি শ্রমিকদের অধিকার আছে? সেই অধিকারের কথা তারা বলে? সেজন্য আপনাদের সব কিছু এই প্রশ্নগুলো তো তারা যে দেশের কথা বলছেন, আমেরিকা তো সারা দুনিয়ার এই প্রশ্নগুলো তোলে, কিন্তু তাদের প্রশ্নগুলো ওঠে না কেন? আমি সেটাই বলছি। আমি সেই জন্য একজন গবেষক হিসেবে চিন্তা করতেছি, আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল বেল্টও তো সেই প্রশ্নগুলো ওঠা উচিত। কিন্তু সেখানে যেমন আমি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বললেন, আমরা সর্বসাম্প্রতিক আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিক্ষকদের যে বিক্ষোভ দেখলাম, সেই বিক্ষোভ দমানোর জন্য পুলিশ যে বল প্রয়োগ করলো, তো তারা তো আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু করলে বলে অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, স্যাংশন। আমি আপনাকে আবারও বলি, আমার সাথে আই ক্যান টক উইথ লট অফ লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড কনটেক্সট, আমেরিকান ফেডারেশন অফ লেবার, আপনার সিআইএল কংগ্রেস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন্স, অথবা আইসিএফটি, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ট্রেড ইউনিয়ন্স, আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্য লিডার্স। তাদের সাথে আলাপ হয়, তারা বলে, অর্থাৎ দ্যাট মিনস তারা একদম ক্লিয়ারলি বলে তাদের দেশে গণতন্ত্রের জন্য তারা এক ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে। আমাদের দেশে গণতন্ত্র তারা দেখবে তাদের পার্সপেক্টিভ, আপনার পার্সপেক্টিভ দেখবে না। তারা তাদের স্বার্থের বিষয় আছে, ইন্দো প্যাসিফিক কিছু রিজন আছে, সেগুলোকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে লিঙ্কেজ করে
ইন্টারন্যাশনাল বা পলিটিক্সকে লিঙ্কেজ করে তারা দেখবে সেইখানে শ্রমিক রাজনীতির গুটি হয় নাকি আমেরিকার গুটি হয়, এটা তাদের পার্সপেক্টিভ, নট দ্যাট ইজ কল বাংলাদেশ কনটেক্সট। তবে আমাদের বিশ্বাস থাকবে বাংলাদেশের শ্রমিকেরা তাদের সঠিকভাবে রাজনীতি চর্চা করবে। তারা রাজনৈতিক দল থেকে একটু এতে আমরা বলবো না রাজনৈতিক দলের সাথে এফিলিয়েটেড থাকুক, কিন্তু লেজুর ভিত্তিটা পরিহার করে একটি সঠিক রাজনীতির মাধ্যমে, সিবিআই রাজনীতির মাধ্যমে মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে জাতীয় উৎপাদন বৃদ্ধি করে তারা একটা উন্নত রাষ্ট্র বা সমৃদ্ধ রাষ্ট্র গঠনে এগিয়ে আসবে। না হলে বাংলাদেশের এই আমরা যদি আন্তর্জাতিক গুটি হিসেবে ব্যবহৃত হই, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এটা বিভিন্ন আন্দোলনে যদি বিফে লুকআপটা দেয়, আমাদের শহীদুলের কথা আছে অথবা আমিনুলের কথা আছে, সেগুলো আপনারা যদি লুকআপটা করে দেখবেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম ইতিহাস। আমি একজন নারী নেত্রী আমি চিনি, এত নিচের লেভেলে না, ওনার সাথে একটি এমবেসির এরকম হটলাইন কীভাবে থাকে এটাও আমি আজও বুঝলাম না। আমরা একটা এমবেসিতে আপনার অনেক ভেরি টাফ ইস্যুস, কিন্তু ওনার কিছু হলে মাত্র উনি এসে যায় দেখি সামনে, তাহলে দ্যাট মিনস ওয়ান অফ দ্য লিঙ্কেজ উইথ ইচ আদার, সেটাও আমাদের বুঝতে হবে। তারপরেও আমাদের ইন্দো প্যাসিফিক একটা ঘোষণা আছে, আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইস্যুটাও আমাদের একটু চিন্তা করতে হবে। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন কারোর সাথে আমরা সবসময় বন্ধুত্ব চাই, সেটাকে নিয়ে আমাদের বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ভারত, চীন, রাশিয়া, এই যে ভূরাজনৈতিক যে ইস্যুটা, আমার মনে হয় একটু সেকেন্ড ব্যালেন্সের ভারসাম্য নীতি অনুসরণ করে কৌশলগতভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা সেটাই ফলো করতেছে, আমার দৃঢ় বিশ্বাস। এবং এটার একটা গুণগত পরিবর্তন আমরা আশা করি লক্ষ্য রাখবো বাংলাদেশের রাজনীতিতে সব জায়গায়, সেটা আমরা লক্ষ্য রাখবো। প্রত্যাশা আরেকটা থাকবে। বিষয়- আমরা আরেকটা বিরতির নিব, বিরতির পরে আবার আপনার কাছে আসছি যে প্রসঙ্গে বলতে চান। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে আসছি। জনাব কামরুল আনাম, আপনার কাছে আসছি। অধ্যাপক তাহের একটা জিনিস বলেছেন যে শ্রমিকের তাদের নিজেদের স্বার্থের রাজনীতি করবে, দলীয় রাজনীতি করলেও লেজুর ভিত্তি করবে না, এবং কোনো রাজনীতির, সেটা দেশের দলীয় রাজনীতি হোক অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপটের কোনো রাজনীতি হোক, সেই রাজনীতির গুটি হিসেবে ব্যবহৃত হবে না। আপনি দীর্ঘদিন শ্রমিক আন্দোলন করেন, শ্রমিকদের নিয়ে কাজ করছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছেন। কেন আপনারা আপনাদের শ্রমিক সংগঠনগুলো, শ্রমিকরা এই রাজনীতির গুটি হয়, আন্তর্জাতিক রাজনীতির গুটি হয় বা দলীয় রাজনীতির গুটি হয়? যদি সরাসরি বলতে যাই তাহলে আমি বলবো যে স্বার্থে, ব্যক্তি স্বার্থে, সবচেয়ে বেশি হলো ব্যক্তি স্বার্থে। আপনি দেখবেন ম্যাক্সিমাম শ্রমিক নেতা অথবা নেতা হিসেবে নিজেকে জাহির করতে চায় অথবা নেতা হতে চায়, এরকম দেখবেন ম্যাক্সিমামই তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে তখন সেখানে নেতা হয় এবং ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, এবং এই যে বিশেষ করে শ্রমিক রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটা চলে আসছে। এবং এখানে আমরা একটা স্লোগান কিন্তু শুরু করেছিলাম যে রাজনীতি যার যার, শ্রমিক শ্রেণী এক কাতার, এরকম একটা স্লোগান আমরা কিন্তু শুরু করেছিলাম। আমরা কিন্তু বলতে বলি কি দুনিয়ার মজদুরে এক হও, কিন্তু বাংলাদেশের মজদুরদেরকেও আমরা এক করতে তো পারি না, পারবো না, বাংলাদেশের নেতাদেরকেও আমরা এক করতে পারি না, কিন্তু আমরা দুনিয়ার মজদুরে এক করতে বলি। তার মানে আমাদের নিজেদেরই আত্মসমালোচনা দরকার, এবং আমরা কতটুকু নীতি নৈতিকতার সহিত প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতেছি সেটাও বিবেচনা করা দরকার। আমরা তো অনেকে আছি ফেইড, অনেকে আছি বায়াসড, অনেকে আছি ব্যক্তির সাথে কাজ করি। সুতরাং এইখানেই তো সমস্যা। আমরা তো সঠিক পথ এবং সঠিক মত বা একটা যে ইথিক্যালি ট্রেড ইউনিয়ন করা, এইসব বিষয়গুলো আছে না। আর এখন তো বলে লাভ নাই, এখন তো সর্বত্রই আপনার নীতি নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে। শুধু যে আমাদের এখানে তা না, সর্বত্র এখন নীতি নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে। এই জায়গা থেকে পরিত্রাণ না পালে আপনি দেখেন আমলারা বা ব্যবসায়ীরা বাংলাদেশের বা শিল্পের মালিকেরা কত হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলতেছে। তারপরে যদি সত্যি অর্থে দেশাত্মবোধ থাকতো, নীতি নৈতিকতা থাকতো, এটা কি করা সম্ভব হতো?
তা আমরা শ্রমিক নেতারা তো আরও একেবারে ছোট, তো তারা এখন এই রকম জায়গায় যদি এই রকম অবক্ষয় দেখা যায়, তো এরাও তো মনে করে যে তাহলে আমি কেন এই স্রোতধারার সাথে বা এরকমভাবে কেন ইয়ে হবে না, সম্পৃক্ত থাকবো না, আমি কেন অমুক ভাইয়ের একটা গুড বুকে থাকবো না, কীভাবে তার থেকে কেন ফেভার নেব না, বিষয়গুলো ঠিক এইরকমভাবে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আপনি একটা ভালো পাঞ্জাবি পরতে পারতেছেন, আমি কেন পারবো না, আপনি একটা গাড়িতে দৌড়াতে পারতেছেন, আমি কেন পারবো না, এই জায়গাগুলোতে চলে আসছে এখন সমস্ত জায়গায়। যার কারণে আমাদের আসলে আমি বলবো শুধু এই শ্রমিক রাজনীতি না, সকল ক্ষেত্রেই এটা ডেটোরেট করতেছে। আমার মনে হয় নিশ্চয়ই আমাদের স্যার বলবেন যে ওনারা তো শিক্ষা দিচ্ছেন, এখন শিক্ষা দিতে হবে নীতি নৈতিকতার শিক্ষা। অনেক ধন্যবাদ কামরুল আনাম। অধ্যাপক তাহের, এই যে মানে সব জায়গায় নীতির অবক্ষয় এবং সেখান থেকে শ্রমিকরাও মুক্ত নয়, এই অবস্থা থেকে উত্তরণ করতে আমাদের কি করা দরকার? রাজনীতির কি পরিবর্তন দরকার? শ্রমিক অধিকার এবং শ্রমিক রাজনীতিরও বা কি পরিবর্তন দরকার? আসলে আমাদের রাজনীতি, থ্যাংক ইউ আপনাকে কোয়েশ্চেন বা এই প্রশ্নের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু কোয়েশ্চেন দিয়েছেন, নীতি নৈতিকতা। আমি একজন শিক্ষাবিদ হিসেবে যখন আমরা কারিকুলাম ডিজাইন করতেছি জানি, এবং আমি ইউজিসির একজন সাধারণ সদস্য হিসেবেও আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ইদানিং একটা আমরা বলি ইথিক্যাল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ও সেটা একদম ইভেন ক্লাস 5ও একটা ইথিক্যাল এডুকেশন সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে, নৈতিক শিক্ষা চ্যাপ্টার একটা অ্যাড করা হয়েছে। 8ও আপনি দেখবেন, 10ও দেখবেন। ইভেন আমরা আন্ডারগ্রেড লেভেলে, আন্ডারগ্রেড মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হবে, তাদের জিডি কোর্স হিসেবে একটা ইথিক্যাল বিজনেস ইথিক্স অথবা ইথিক্যাল এডুকেশন ইজ ভেরি ম্যান্ডেটরি। ওই যে এইটা নীতি নৈতিকতা একটা পরিবর্তন, মেন্টাল সেট আপ আমাদের দরকার। কারণ এই দেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র। তাহলে এটা প্রথম রাখা উচিত আমাদের সবাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ অনেক কষ্ট করে আজীবন সংগ্রাম করে রাষ্ট্র স্বাধীন করেছেন, আমাদের মুক্ত করে গেছেন। সেজন্য আমি আশা করব, তারপর তো আমরা এই যে 5 দশকের বেশি সময়, 53-52 এরপরও আমি আমাদের সেই আলোচনায় থাকতে হচ্ছে কেন এখনো আমরা? এইটা চলবে। এত গণতন্ত্র যেমন সহজ বিষয় নয়, গণতান্ত্রিক যে চিন্তা চেতনা আমাদের দেশে, অনেকে বলছে মার্কিন যুগে গণতন্ত্র একদম ভালো, বা ইন্ডিয়ান গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র 400 হয়েছে কদিন? আপনি দেখেন 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর গণতন্ত্র বন্ধই ছিল এক ধরনের, আবার 96 একটু চালু হলো, আবার বন্ধ হয়ে গেল। সেজন্য এই যে সরাই উত্তরে পেরিয়ে আমরা 91 থেকে আবার শুরু করলাম, এর ভিতরে অনেক ঘাত প্রতিঘাত আছে। এরপরও এখনও গণতান্ত্রিক অব্যাহত দ্বারা টিকে আছে। আমি নৈরাশ্যবাদী মানুষ না, আমি পেসিমিস্টিক, অপটিমিস্টিক। আমি আশাবাদী মানুষ। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে আমাদের শ্রমিক সমাজ, ছাত্র সমাজ এবং যারা সবাই আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা আমরা যেটা ধারণ করি এবং দেশপ্রেমকে সামনে রেখে ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিহার করে শ্রমিক স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি আমরা শ্রমিক রাজনীতি করি এবং শ্রমিক, মালিক, সরকার একসাথে কাজ করে জাতীয় উৎপাদন বৃদ্ধি করি, তাহলে আমাদের দেশে একটি বঙ্গবন্ধু যে আশা নিয়ে দেশটা সোনার বাংলা বিনির্মাণ করছিলেন সেটা সম্ভব হবে। এবং তারই উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী যেই দূরদর্শনের ওপর যে আমরা এগিয়ে যাচ্ছি, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, সেটা সম্ভব হবে। এবং সেই জন্যই আমি শ্রমিকদের রাজনীতি যারা করেন সবাইকে অনুরোধ করব, আমি প্রথমে বলছি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। গুটি হিসাবে ব্যবহার নয়, দেশপ্রেমের সাথে উদ্বুদ্ধ হয়ে আমি আমার দেশে শিল্প উৎপাদন বাড়াবো, মালিক শ্রমিক উদ্যোগে কাজ করব এবং দেশকে এগিয়ে নেব। সরকার যদি যেখানে প্রয়োজন সেখানে সরকারের সহযোগিতা আমাদের অবশ্যই দরকার হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেজন্যই বলছেন শ্রমিকের সব অধিকার আমরা সুনিশ্চিত করছি, আবার কেউ কাদের অধিকার যদি বঞ্চিত করে তাকেও ছাড় দেওয়া হবে না। সেটা উনি মালিক শ্রেণীকে বলতে হতে পারে, রাজনীতি দলের নেতৃবৃন্দ যারা শ্রমিক রাজনীতি তাকেও বলতে হতে পারে, অথবা আরও একটু বৃহত্তর অর্থে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলতে যেতে পারে। সেই জন্য উনি এই উচ্চারণটা করছেন। আমি সর্বশেষ একটু আশা করব আমাদের যারা মালিক শ্রেণী আছে তাদের একটু দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন প্রয়োজন। আমাদের দেশের মালিক শ্রেণীরা মনে করে শ্রমিকরা হচ্ছে আমার আন্ডারে কাজ করে, আমি যাই বলো তাই শুনবে। কিন্তু শ্রমিকও একজন মানুষ, সে অর্গানাইজ হতে পারে অ্যাজ পার কনভেনশন 87 এবং অ্যাজ পার কনভেনশন 90 সে বার্গেইন করতে পারে
অ্যাজ পার আইএলও কনভেনশনগুলো আপনারা যদি দেখেন, এই বিষয়টা একটু আমার মনে হয় মালিক শ্রেণী একটু সচেতন থাকতে হবে। সেজন্যই আমি বলবো শ্রমিক মালিক ঐক্যবদ্ধভাবে সরকারের সহযোগিতা নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে হবে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে অনেক তুলতে হবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। আমি শেষ 1 মিনিট আপনার কাছে আসছি কামরুল আনাম। এই যে যেটি বললেন, অনেক সময় শ্রমিকরা যেখানে কাজ করছে, যেখানে রুটি রুজি, সেখানে ভাঙচুর করছে। প্রধানমন্ত্রী বলেছেন উস্কানিতে পা দেবেন না। এই উস্কানি কারা দেয়? এই উস্কানিতে কেন পড়েন আপনারা শ্রমিক নেতারা? শেষ 1 মিনিটে। এটা যে শুধু যে শ্রমিক বা শ্রমিক নেতারা যে ইস্কানিতে জড়িত তা না, এটা লোকাল গুনস আছে এবং মালিকদেরও লোকাল কিছু লোক আছে এবং পলিটিক্যালও কিছু মাঝে মাঝে ইনফ্লুয়েন্স আছে। শুধুমাত্র শ্রমিকদেরকে দোষ দিবেন, আবার একটা জিনিস আছে যে শ্রমিকেরা তাহলে ফাঁদে পা দিচ্ছে ফাঁদে শ্রমিকরা। ফাঁ দিচ্ছে। এইটা হলো বিষয়। এই যে তারা মালিক যদি একটা উদাহরণ দিই আমি, ধরেন আজকে 1 সপ্তাহের ভিতরে ফার্স্ট উইকে আমার বেতন পাওয়ার কথা। এখন আমি যদি ফার্স্ট উইকে বেতন না পাই, যদি 15 তারিখ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে আমি বিক্ষুব্ধ থাকব, আমি কথা বলবই, আমি আমার ভয়েস রেজ আমি করতেই পারি। কিন্তু সেটাকে আলোচনা করে মিটম্যাচ করার বা এটা সলিউশন করার দায়িত্ব কার? মালিকের। কিন্তু সেক্ষেত্রে আপনার মালিক তো আসে না, মিড লেভেল ম্যানেজমেন্টকে পাঠায়, ওরা আরও উস্কায় দেয়, কারণ ওদেরও তো বেতন আছে। হ্যাঁ, তো ওরা আরও উস্কায় দেয়। এখানে আবার বাইরের লোকও কিছু উস্কায় দেয়। এখানে আবার ওই যে রাজনৈতিক দলও উস্কানি দেয়, আন্তর্জাতিক মহলও উস্কায়, নানানভাবে এগুলা। শুধু একটা পক্ষ জড়িত এটা আমি বলবো না। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে যেটা আমাদের শেষ করতে হবে আমরা। হ্যাঁ, শেষেই আমাদের তাহের ভাই যেটা বলছেন আর কি, যে সবার মাইন্ডসেট একটু ঠিক হতে হবে এবং মানসিকতার পরিবর্তন মানসিকতার লাগবে। পরিবর্তন দরকার। অনেক অল স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডার্সের একটা মানসিকতা, একটা পরিবর্তন দরকার এবং পজিটিভ ওয়েতে, পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ জেডিএম কামরুল আনাম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের, আপনাদের দুজনকেই। আমরা যে ইস্যু নিয়ে, যে বিষয় নিয়ে, যে টাইটেল নিয়ে শুরু করেছিলাম, শ্রমিক রাজনীতি, আমরা প্রত্যাশা করব শ্রমিক রাজনীতি শ্রমিকের জন্য হবে, শ্রমিকের স্বার্থের জন্য হবে। এখানে অন্য কোনো স্বার্থের গুটি যাতে শ্রমিকরা না হন, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ এই আলোচনার সঙ্গে ছিলেন, জিরো আওয়ারের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।